হ্যালো, ওয়েলকাম বন্ধুরা। থিঙ্ক ইকো চিন্তার প্রতিধ্বনি পেজ থেকে বরাবরের মতো আপনাদের স্বাগতম। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন অন্যতম লেখক, অনুবাদক এবং সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাকের জনাব মহসিন হাবিব। মহসিন হাবিব ভাইকে ধন্যবাদ। অনবরত হ্যালো। ব্যস্ততার মাঝে হ্যাঁ। আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রসঙ্গক্রমে একটু বলে রাখি, থিঙ্ক হ্যাঁ। ইকো চিন্তার প্রতিধ্বনি পেজের যারা নিয়মিত দর্শক তাদের উদ্দেশ্যে এই পেজটি মূলত বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সেটা রাজনীতি, সাহিত্য, দর্শন, বিজ্ঞান আলোচনা করতে, বিশ্লেষণ করতে আগ্রহী। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ছোট্ট আলোচনার অনুষ্ঠান। প্রাথমিক পর্যায়ে আমরা বাংলাদেশের বর্তমান সমসাময়িক সমাজ বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা এবং পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতি নিয়েও আমরা আলোচনা করব। আমি শুরু করছি মহসিন ভাই। মহসিন ভাই কেমন আছেন? কেমন চলছে আপনার দিন? হ্যাঁ, চলছে আর কি সারা দেশের মানুষের মতোই। গোটা দেশের মানুষ সের মধ্যে একটা রাজনৈতিক অনিশ্চয়তা, উদ্বেগ এগুলো তো থাকবে। এগুলো আমাদের জীবনের অংশ হয়ে গেছে, স্বাভাবিক। এবং সেটা নতুন কিছু না। বহুদিন ধরেই প্রতিটি মানুষের ভাগ্য, প্রতিটি মানুষের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থান সবকিছুর সঙ্গেই দেশীয় রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি গড়িয়ে গেছে। এই নিয়েই আমাদেরকে চলতে হবে, এই নিয়েই চলছি। কিন্তু আমরা যদি খুব মানে বিশ্লেষণ করি পুঙ্খানুপুঙ্খ ভাবে, তাহলে এই সমসাময়িক সময়ে আপনি দেখছেন কিনা আমি জানি না, যে খুব রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে আমরা খুব দ্রুত মানে পটগুলো পরিবর্তন হচ্ছে, দৃশ্যপটে নতুন নতুন ইস্যুগুলো আসছে। এখনকার প্রজন্ম, তরুণ প্রজন্ম এগুলো নিয়ে কি আসলে ভাবছে, নাকি খুব সমসাময়িক বিষয়গুলো এই মুহূর্তে? আপনি জানেন যে আমাদের দু একদিন আগে আমাদের ডাকসুর নির্বাচন হয়ে গেল, সামনে বোধহয় আরো পাবলিক বিশ্ববিদ্যালয় নির্বাচন আসবে। সেখানে আমরা যে ফলাফল দেখলাম তা যদি বিশ্লেষণ করি, তো সেই জায়গায় আপনার কাছে কি মনে হচ্ছে তরুণ প্রজন্ম আসলে কি ভাবছে, কিভাবে তারা মূল্যায়ন করছে সমাজকে, রাজনীতিকে? ডেফিনেটলি এটা ঠিক। আনডাউটেডলি বাংলাদেশের তরুণ সমাজ, এই কথা স্বীকার করতেই হবে যে তরুণ সমাজ বিগত দিনের চাইতে অনেক বেশি রাজনীতিতে সম্পৃক্ত, রাজনৈতিক ব্যাপারে সচেতন, কখনো কখনো রাজনৈতিক ব্যাপারে অসহিষ্ণু। সেটা দলমত নির্বিশেষে, কোনো স্পেসিফিক দলের কথা আমি বলছি না। তরুণ সমাজের ইভেন আমরা একটা সময় দেখেছি যে একটি কলেজ, একটি বিশ্ববিদ্যালয়ের একটা সার্টেন সংখ্যক ছেলেপেলেরা রাজনীতিতে সম্পৃক্ত থাকতো, অন্যান্য ছেলেপেলেরা তাদের পড়াশোনা নিয়ে অ্যাটেনশনে থাকতো, পড়াশোনার ব্যাপারে আগ্রহী থাকতো এবং রাজনীতিকে কোনো রকমে পাশ কাটিয়ে বা কোনোভাবে একটু সায় দিয়ে তারা হলে থাকা বলো বা তার হলের অ্যাটমসফিয়ারে বলো থেকে নিজেদের পড়াশোনাটা চালিয়ে যেত। 10-20% ছাত্র সবসময় রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকতো। তো এখন যে পরিস্থিতি, এটা পট পরিবর্তন হচ্ছে। এটা ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। সেটা হচ্ছে যে each and everybody is involved in politics. আচ্ছা। And almost directly. আচ্ছা। প্রত্যক্ষভাবে প্রতিটা মানুষের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা তৈরি হয়েছে। এইখানে একটা কথা আছে, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়া খারাপ কিছু বলে মনে করি না। যদি রাজনৈতিক সচেতন হতে হয়, রাজনীতিতে লার্নেড হতে হয়, সেক্ষেত্রে তাকে একই সঙ্গে পড়াশোনা, রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক বিবর্তন, ধারাবাহিকতা এগুলোর সঙ্গে থাকাটা জরুরি এবং সেজন্য পড়াশোনার কিন্তু যদি এমন হয় যে রাজনীতির সঙ্গে আছি, মাঠে আছি, রাস্তায় আছি, কিন্তু বইয়ের টেবিলে নেই, তাহলে কনসিকুয়েন্সটা হবে ভিন্ন। টোটাল জাতিকে তার পরিণতি ভোগ করতে হবে।
এর কারণ হচ্ছে যে এর ভিতর থেকে বাছাই করেই তো আমাদের নতুন নেতৃত্ব প্রশাসনিক তৈরি হবে। কর্মকর্তারা, রাইট। আমলা তৈরি হবে, ডিপ্লোম্যাট তৈরি হবে, কিন্তু স্টুডেন্ট লাইফের পড়াশোনার, স্টুডেন্ট লাইফের বেসটা যদি শক্ত না হয়, তাহলে ফিউচার ডিপ্লোম্যাটিক লাইফ বা পলিটিক্যাল লাইফটা মোটেই শক্তিশালী হয় না, দুর্বল হয়। সেক্ষেত্রে ঠকতে হবে আন্তর্জাতিক ডিলিং এর ক্ষেত্রে, ঠকতে হবে নিজেদের রাজনৈতিক পারসুয়েশনের ক্ষেত্রে। সেই জায়গাটায় আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে এখন বা সাম্প্রতিক বছরগুলোতে একটা ল্যাকিং তৈরি হয়েছে, একটা অভাব তৈরি হয়েছে। লেখাপড়ার অ্যাটমসফিয়ারটা ইনস্টিটিউশন গুলোতে, এডুকেশন ইনস্টিটিউশন গুলোতে ভীষণভাবে ব্যাহত হচ্ছে, যার ফল আমরা ইয়াং জেনারেশনের ভিতরে অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। কখনো কখনো দৃষ্টিসীমাটা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। এটা জাতির জন্য খুব ফলপ্রসূ হবে না, ফল ভালো নিয়ে আসবে বলে মনে হয় না। আমার কাছে যেটা মনে হয় যে এখন তরুণ প্রজন্ম, আপনি যেটা বলছিলেন তারই ধারাবাহিকতায় যদি বলি যে এখনকার সময় যারা তরুণ প্রজন্ম, তারা কি আসলে ইতিহাসের আলোকে বিষয়গুলোকে বিশ্লেষণ করেন, ইতিহাস ঐতিহ্যের আলোকে, নাকি তাৎক্ষণিকভাবে তার সামনে যেটা আসছে সেটার প্রভাবে প্রভাবিত হয়ে তার রায়টা দেন? আপনি জানেন যে আমাদের এখনকার সময় সোশ্যাল মিডিয়া খুবই স্ট্রং, মানে সামাজিক মাধ্যমগুলো, সেটা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এবং এখন আসলে মূলত সামাজিক মাধ্যমটাই মানুষকে, মনোজগৎকে, মানুষের দৈনন্দিন জীবন বলেন, তার রাজনীতি বলেন, তার অর্থনীতি, সমাজ, ভাবনা, সাহিত্য, সবকিছুকেই মোটা দাগে নিয়ন্ত্রণ করে। সেই যোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর দিকে যদি আমরা দেখি, তাহলে একদিকে আমরা যেমন দেখি যে আপনার কিছু সস্তা ভিউ ব্যবসার জন্য নানা ধরনের কন্টেন্ট, যেটা একটা সময় আমাদের নাট্যকার মামুনুর রশিদ বলেছিলেন যে রুচির দুর্ভিক্ষ চলছে, সেটা যেমন চলছে, পাশাপাশি আপনি যদি আমাদের ইতিহাস সচেতনতা বলেন, ঐতিহ্যের জায়গা থেকে বলেন, এই জায়গায় কি তরুণ প্রজন্ম পিছনে ফিরে দেখে সিদ্ধান্ত নেয়, নাকি তাৎক্ষণিকভাবে সে আসলে তার মতামত প্রকাশ করে? আপনি কিভাবে মূল্যায়ন করেন? এখন এটা স্বীকার করতে হবে যে সোশ্যাল মিডিয়া একটা রেভলিউশন, একটা নতুন পৃথিবীর মধ্যে প্রবেশ করছে আমাদের সমাজ। সেটা শুধু তরুণ সমাজই না, সমস্ত মানুষই। এবং এই ক্ষেত্রে বিনোদনটা মুখ্য হয়ে উঠছে, দেন সিরিয়াস ওয়ার্কস, দেন সিরিয়াস রিসার্চ এন্ড সো অন। তো সিরিয়াস ওয়ার্ক যে হচ্ছে না তা না, ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ায় অসংখ্য সুযোগ আছে। আমরা এক সময় একটা বই খুঁজতে অথবা একটা ইংরেজি শব্দের বাংলা জানতে ডিকশনারির খুঁজে বের করতাম, না পেলে লাইব্রেরিতে যেতে হতো, 2 মাইল 4 মাইল দূরের লাইব্রেরিতে গিয়ে শব্দটা জানতে হতো। এখন এভরিথিং হাতের মুঠোর ভিতরে, 1 সেকেন্ডের ব্যাপার, লেস দেন 1 সেকেন্ডের ভিতরে যে কোনো ইনফরমেশন পাওয়া যায়। এই যে অ্যাডভান্টেজ, এই অ্যাডভান্টেজটা কিন্তু গ্রহণ করার পরিমাণ মানুষের যে সংখ্যাটা হওয়া উচিত ছিল তার চাইতে অনেক কম। এবং এইখানে যে জিনিসটা হচ্ছে, যে ফ্যাক্টরটা ঘটছে, সেটা হলো যে বিনোদনের মধ্যে দিয়ে মানুষের ভিতরে, বিশেষ করে তরুণ সমাজের ভিতরে রাজনৈতিক বক্তব্য, যার যার ইন্টারেস্টের জায়গা থেকে রাজনৈতিক বক্তব্য প্রবেশ করিয়ে দিচ্ছে। এবং নতুন জেনারেশনের মধ্যে একটা মাইন্ড সেট আপ তৈরি হচ্ছে। সেই মাইন্ড সেট আপ সবসময় যে খারাপ মাইন্ড সেট আপ তৈরি হচ্ছে বলবো না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অসুস্থ মাইন্ড সেট আপ তৈরির একটা প্রবণতা দেখা দিচ্ছে। যেমন বহু লোক ইউটিউবে, তুমি যেরকম বললে যে মানে মানুষকে প্রভোগ করা, মানুষকে উস্কানিমূলক বক্তব্য দেয়া, এগুলো দেয়া হচ্ছে। লক্ষ্য করলে দেখা যাবে যে জাতির বিষয়ে, একটি নেশনের ডিসাইডিং কোনো বিষয় নিয়ে আলোচনা করতে গিয়েও মানুষ এক ধরনের ফ্রিকি আচরণ করছে।
হ্যাঁ, একটা একটা ফ্রিকি আচরণের ভিতর দিয়ে মানুষকে ওই যে বিনোদন ঢুকায় দেয়া, ওই যে মানুষের ভিতরে মানুষকে ধরে রাখার এবং মানুষকে তার থটটা খাওয়ানোর যে প্রবণতা, সেই জিনিসটা ঢুকায় দিতে চেষ্টা করছে। এবং এমন কিছু মানে সত্যি কথা কি যে মানে এটা এই জন্যই বলছিলাম যে আপনি জানেন যে কিছুদিন আগে নেপালের যে রেজিম চেঞ্জটা হলো, আপনি জানেন যে প্রথম দিকে আমরা কিন্তু সংবাদ মাধ্যমে যে সংবাদটা পাচ্ছিলাম তার মূল অংশটাই ছিল যে সেখানে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হচ্ছে, এইটার বিক্ষোভ। পরবর্তীতে আমরা জেনেছি সেখানে দুর্নীতি ছিল, রাজনৈতিক নেতাদের এক ধরনের জীবনযাপন, তাদের সন্তানদের এক ধরনের জীবনযাপন, সেটার এগেনস্টে যারা সাধারণ মানুষ তারা চাকরি পাচ্ছে না, তাদের ওখানে কর্মসংস্থানের সুযোগ নেই। অপরদিকে রাজনৈতিক নেতারা তাদের সন্তানরা ভোগবিলাসে জীবন কাটাচ্ছে, সবকিছু সামগ্রিকভাবেই নিয়ে তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু প্রথম দিকে যেটা ম্যাসিভ আকারে তৈরি হয় সেটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া সব বন্ধ হয়ে যায়। হঠাৎ করে সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যাওয়াতে এখনকার যে জেনজি তরুণ প্রজন্ম যেটা আছে তারা মানে অদ্ভুত আচরণ প্রকাশ করে। মানে এইটাকে আপনি কি একটু মনোজাগতিক জায়গা থেকে বিশ্লেষণ করলে, আমাদের সমাজেও আমরা দেখি যে আপনি যদি দেখেন যে হঠাৎ করে কাউকে যদি মোবাইল থেকে আপনি যদি অফ করে দেন, তার যে প্রতিক্রিয়া, রিয়াকশন, সেটা অনেক সময় খুব ভায়োলেন্ট আকার ধারণ করে। নেপালের ঘটনাবলীকে এত সরলীকরণ করা যাবে না। নেপালে যে ঘটনাটা ঘটছে তাও কিন্তু অত্যন্ত জটিল, এবং আমি একটা লেখায়ও লিখছি যে নেপালের সঙ্গে বাংলাদেশের যে আপরাইজিং হয়েছে তার সিমিলারিটি কোথায়, ডিসিমিলারিটি কোথায়। নেপালে যেটা হয়েছে সেটা হলো যে নেপাল সরকার যা করছে, নেপালে এই যে সোশ্যাল মিডিয়া অ্যাপস গুলো আছে এদের কিন্তু ভয়াবহ রকমের এক একটা দেশ থেকে আর্নিং হয়। আচ্ছা, এই ভয়াবহ রকমের আর্নিং এর ক্ষেত্রে নেপালে ফেসবুক সহ ইনস্টাগ্রাম ফেসবুক সহ কয়েকটা পপুলার অ্যাপস কে নেপাল সরকার বলছে রেজিস্টার করতে। আচ্ছা। এই রেজিস্টার করতে বলা তৎকালীন নেপাল সরকারের অন্যায় কিছু ছিল না। আচ্ছা, একটা দেশে একটা সোশ্যাল মিডিয়া চলবে, সেটা রেজিস্টার থাকবে না। বাংলাদেশেও কিন্তু বিগত 2-3 বছর আগে ফেসবুক নিয়ে আলোচনা হয়েছে, একটা ঝামেলা হয়েছে। যা হোক, তো নেপাল সরকার যেহেতু কেপি শর্মা ওলি সোশ্যালিস্ট গভর্নমেন্ট ছিল, সোশ্যালিস্ট মানুষ ছিল, তারা চাইছে যে এই অ্যাপস গুলো রেজিস্টার হোক। ইন্টারেস্টিং ব্যাপার হলো নেপালে কিন্তু টিকটক বিলংস টু চায়না, টিকটক কিন্তু চালু ছিল, এবং তারা কিন্তু এই টিকটকের মাধ্যমেই অর্গানাইজ করেছে। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াকে বন্ধ করে দেওয়া, এইটাকে নেপালের গভর্নমেন্টের মানে এত জটিল, নেপালের ঘটনাটা এক কথায় প্রকাশ করা সম্ভব না। নেপালে একটা আপরাইজিং হবে, এটা কোনো না কোনো দেশের ইন্টারেস্টের জায়গা ছিল, কিন্তু আপরাইজিং করতে হলে একটা উসিলা দরকার হয়, একটা ইস্যু দরকার হয়, এবং পপুলার ইস্যু দরকার হয়। যেটা হয়েছে নেপালে আপরাইজিংটা শুরু হয় সোশ্যাল মিডিয়ার দিয়ে। ফার্স্ট কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রশ্ন শুরু হয় যে কেন বন্ধ করলা। নেপাল সরকার সঙ্গে সঙ্গে যদি প্রুডেন্ট হতো, যদি বিচক্ষণ হতো, যদি আন্তর্জাতিক খেলাটা বুঝতে পারত, আন্তর্জাতিক খেলাটা কি আমি একটু পরে বলছি, নেপাল সরকার যদি বুঝতে পারতো যে আন্তর্জাতিক খেলাটা আছে, সঙ্গে সঙ্গে যদি সোশ্যাল মিডিয়া খুলে দিত, তাহলে এই আপরাইজিংটা আপাতত হলেও থেমে যেতে বাধ্য হতো। কিন্তু নেপাল সরকার সেখানে একটা অবস্টিনেট অবস্থায় ছিল। আমি যদি সত্যি কথা বলি, বাংলাদেশে যে আপরাইজিংটা হয়েছে সেটার সঙ্গে নেপালের সিমিলারিটির জায়গাগুলো কোথায়? বাংলাদেশেও কিন্তু প্রথম প্রোটেস্টটা হয়েছিল আন্ডার এক ধরনের আওয়ামী লীগের সঙ্গে সহযোগিতার, আওয়ামী লীগের
সঙ্গে সঙ্গে থেকেই আন্দোলনটা হয়েছিল। যেমন তারা চাইছিল যে তুমি এই কোটার সিস্টেমটা বাদ দিয়ে দাও, এবং বাংলাদেশে বলা হয়েছিল, এমন স্লোগানও তো আমরা শুনছি যে বঙ্গবন্ধুর দেশে কোটার ইয়ে চলবে না, বৈষম্য চলবে না। যারা করছে তারা যখন আন্দোলনটা শুরু করে তার পরপরই যদি বাংলাদেশের তৎকালীন সরকার দুটো কথা বলতো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি, আমি জানি না যে দর্শক কারা আছেন এবং কিভাবে দেখবেন। যদি বিভিন্ন মত থাকবে, সেই মতকে আমরা প্রকাশ করার জন্য আসলে আমাদের থিঙ্কিকো, চিন্তার প্রতিধ্বনি, বিভিন্ন মতের প্রতিফলন হবে, যার যার ভাষায় বিশ্লেষণ করবে, সেটাই স্বাভাবিক। মত প্রকাশের ব্যাপারটা ভীষণ ডিফিকাল্ট হয়ে গেছে এখন, মত প্রকাশের ইয়ে না। যা হোক, তখনই যদি ওই গুলিগালা চলার আগে বলতো যে প্রতিটা ছেলে আমার সন্তান, একটা গুলি যেন কোনো ছেলের উপরে না করা হয়, কোনো মানে মারণাস্ত্র চলবে না, এবং সঙ্গে সঙ্গে যদি বলতো যে আমি এই নেপালে যেটা হয়েছে, সঙ্গে সঙ্গে যদি বলতো যে ওকে, এই কোটার বিরুদ্ধেও আমরাও অ্যাপিল করেছি, এই কোটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব আইন মন্ত্রণালয়ের মাধ্যমে কোটাটা বিলীন করে দিতে। আমরাও তো কোটা বিলীনের কথাই বলছি। এই সময়ের জন্য এই আপরাইজিংটা থেমে যেতে বাধ্য হইতো। এর পিছনে মেটিকুলাস ডিজাইন থাক, এর পিছনে বিদেশি পাওয়ারফুল কেউ থাক, যেই থাকুক, এই যে মরাল একটা ব্যাপার ছিল সেইখানে আলটিমেটলি থেমে যেতে বাধ্য হইতো, কিন্তু সরকার সেটা করেনি। সরকার না, মহসিন ভাই, এখানে আমার প্রশ্ন হচ্ছে, সেটা ঠিক যে হয়তো থেমে যেতে পারতো, কিন্তু পাশাপাশি আপনি এটাও মাথায় রাখবেন যে দীর্ঘদিনের একটা গণতন্ত্রহীনতার শাসন যে মানুষগুলো দেখেছে যার যার অবস্থান থেকে, এবং সেখানে ভোট না দেওয়ার যে তার একটা বেদনা ছিল, দুর্নীতি একটা অসম্ভব রকমের ইয়ে ছিল, এবং ক্ষমতাসীন দলের মাধ্যমে বিভিন্ন স্তরে, সে ছাত্র হোক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, স্থানীয় মানুষ যারা শ্রমজীবী মানুষ হোক, বিভিন্ন ভাবে তারা নির্যাতিত, অপমানিত হয়েছে। এই সবগুলোর ক্ষোভটা হয়তো একটা কোটার মধ্যে গিয়ে প্রতিফলিত হয়েছে। না, আমি সেই কথাটা আসছি। এই যে হাজার হাজার মানুষ নামছে জেনজিদের সঙ্গে, তরুণ প্রজন্মের সঙ্গে, এই নামার পেছনে তো মানুষের ভিতরে বড় বড় হতাশা ছিল। যেমন একটা দীর্ঘদিন ধরে সে ভোট দিতে পারে না, এটা তো সত্যি কথা যে 2014, 18, 24-এর যে ভোট হয়েছে এগুলো ছিল হাস্যকর। এই হাস্যকর ভোটের তো দরকার ছিল না, এগুলো হলো আমি খাবো এইরকম প্রবণতার থেকে, এবং যারা বাঘের পিঠে শহর হয়েছে তারা নামতে রাজি না, এরকম একটা জায়গা থেকে, এবং দেশের আপামর জনসাধারণ হতাশ হয়েছে। এবং এমনকি যদি সত্যি কথা বলি, আওয়ামী লীগের যে কিছু নিরীহ মানুষ আছে, সেই নিরীহ মানুষগুলো রিট্রিট করছে, নিরীহ মানুষগুলো হতাশ হয়েছে। তো যাই হোক, আমি নেপালের কথায় ফিরে আসি, সিমিলারিটির কথা বলতে গিয়ে বাংলাদেশের কথায় আসলাম। নেপালেও কিন্তু এই যে খেলাটা হয়েছে, নেপালের ঘটনাটার সঙ্গে হচ্ছে বিদেশি যোগসূত্র নাই, ব্যাপারটা কিন্তু ওইরকম না। নেপালের সঙ্গে, ভারতের সঙ্গে এবং চীনের সঙ্গে একটা করিডোর খুলে দেওয়া হয়েছে, এবং কি লেকুফুং বা এরকম নামের সেটা খুলে দেওয়া হয়েছে, এবং দীর্ঘ রোড, যেখান দিয়ে ভারত এবং চীনের বাণিজ্য যাতায়াত অত্যন্ত সুবিধা হবে, এবং বাণিজ্য যাতায়াতের জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, শর্টেস্ট ওয়ে। আচ্ছা, সেটা নেপালের দাবি হলো ওই জায়গাটা নেপালের, ওইটা নেপালের ভেতরকার জায়গা। আলটিমেটলি ভারত এবং চীন দুজনেরই কিন্তু অর্থনৈতিক স্বার্থে কিছুটা লাগছে। এখানে আর একটা দেশ আছে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন বলি না আমি সাধারণত। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে ইন্টারেস্টের জায়গা, সে হলো তার একমাত্র অ্যালার্জি হচ্ছে সমাজতন্ত্র, কমিউনিজম। আচ্ছা,
কমিউনিজম বলো সোশ্যালিজম বলো, তার একমাত্র পৃথিবীতে সবচেয়ে বড়, সে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে এবং সে কখনো কোনো কমিউনিজমের সঙ্গে সিন্স দ্য ভেরি ফার্স্ট ডে অফ কমিউনিস্ট বিগিনিং সে কমিউনিজমের সঙ্গে কোনো আপোষ করবে না। কমিউনিজমকে যেখানে সে পাবে সে কমিউনিজমকে তুলোধনা করবার জন্য সে আছে। পৃথিবীতে ছোট মাঝারি বড় যে কটা কমিউনিস্ট দেশ আছে সব কটার উপরে যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম নজরদারি, এবং সেখানে তাদের গোয়েন্দা কর্মকর্তারা তাদের ডিজাইন ফিজাইন সবকিছু ওইখানে ব্যাপকভাবে ইনভলভ করা থাকে যে কি করে কমিউনিজমটা সরানো যায়। এখন তিনটা দেশের তিন ইন্টারেস্ট, আমি খুব শর্টে অবশ্যই বললাম, আরো অনেক কাহিনী আছে। এখন তিনটা দেশের মধ্যে করছে বলা হচ্ছে, যেমন ভারতের ভেতর থেকে বলা হয় যে যুক্তরাষ্ট্রের হাত আছে ভিতরে, আবার কোন পক্ষের থেকে বলা হয় যে এর ভিতরে ভারতের হাত আছে, কারণ কাঠমান্ডুর রাস্তায় জেনজিদের হাতে ভারতীয় প্রধানমন্ত্রীর ছবি নিয়ে মিছিল করতে দেখা গেছে। আবার কেউ কেউ বলে চীন নীরব ছিল বিভিন্ন কারণে। এই জটিল বিষয়গুলো এখনই ঠিক প্রকাশ পাবে না। আমরা একে অপরকে প্রোপাগান্ডার মাধ্যমে করতে পারি, কনভিন্স করতে পারি যে না অমুক দেশ ছিল, বাট এটা এখন পর্যন্ত পরিষ্কার না যে হাত কার ছিল। তবে একটা জিনিস পরিষ্কার যে নেপালের এই আপরাইজিং এর বিরুদ্ধে কোন একটি বড় দেশের হস্তক্ষেপ ছিল, এটা পরিষ্কার বলা যায়। কিন্তু আমরা যদি লাভ লোকসানের দিকে দেখি তাহলে লাভ লোকসানের ইন্টারেস্ট চীন ভারতের আছে জড়িত, আর রাজনৈতিক ইন্টারেস্ট আছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের শুধু ওইটা না, আরো একটা বিষয় আছে। নেপাল জিওপলিটিক্যাল অবস্থান নেপালের যেখানে, নেপালের ভিতরে যদি দাঁত গাড়া যায় তাহলে ওইখান থেকে একদিকে চীন আর একদিকে ভারত, দুইটা দেশকে অবজার্ভ করার জন্য নেপালের মতো আর চমৎকার জায়গা নাই। দুইটা দেশকে একই সঙ্গে অবজার্ভ করার জন্য নেপালের মতো আর ভালো জায়গা নাই। ফলে নেপালে যদি একটা অলি সরকার থাকে বা একটা কমিউনিস্ট সরকার থাকে তাহলে তো পেনিট্রেট করা মুশকিল। এদিকে নেপালে মাওবাদীদের ইনফ্লুয়েন্স আছে বহুদিনের, ছিল, এখনো মাওবাদীরা যে সব হয়ে গেছে, বিলীন হয়ে গেছে তা তো না। এই হলো নেপালের সমস্যা। এনিওয়ে, তবে বাংলাদেশের এবং নেপালের এই আপরাইজিং এর ভিতর দিয়ে আমি ছোট্ট একটু ভালো দিক দেখতে পাই। সেটা হলো, হ্যাঁ, ধ্বংস হয়েছে, অনেক কিছু ধ্বংস হয়েছে বাংলাদেশে এবং নেপালে, মানে অপূরণীয় ক্ষতি হয়েছে যা আর জীবনে কোনোদিন যেটাকে আর রিকভার করা যাবে না, নেপালে যে সমস্ত ঘটনা ঘটছে। কিন্তু দক্ষিণ এশিয়ায় যে ঘটনাগুলো ঘটতেছে, ফার্স্ট শ্রীলঙ্কায় ঘটছে, তারপর বাংলাদেশে ঘটছে, তারপর নেপালে ঘটলো, এতে একটা উপকার হয়েছে, সেটা হলো পরবর্তীতে ইলেক্টেড যে গভর্নমেন্ট আসবে তাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কোনো কিছুই টেকেন ফর গ্রান্টেড না, আমার ক্ষমতাও টেকেন ফর গ্রান্টেড না, এবং নিষ্ঠুরতার ভিতর না এক ধরনের শিক্ষা থাকে, একটা লেসন থাকে। এই যে নিষ্ঠুর ঘটনাগুলো ঘটছে, এরপর সাবকনসিয়াস মনে হলেও রাজনীতিবিদদের মনে থাকবে যে একটা ফিনান্স মিনিস্টারকে বা অন্য একটা মন্ত্রীকে এইভাবে ল্যাংটা করে লাথিতে নদীতে ফেলানো, আবার বাংলাদেশের এত বড় বড় হামবড়া নেতা, মনে হয় যেন পৃথিবী, মানে সে কথা বললে বাংলাদেশের নদীর পর্যন্ত মোড় ঘুরে যায়, তারা কাপড় উদলা করে ইন্ডিয়া যায় পলানো, এবং হাতের কাছে ধরা পড়লে কি হয় কনসিকুয়েন্স, এইগুলো না
পরবর্তীতে ইলেক্টেড গভর্নমেন্ট গুলোকে মনে রাখতে হবে। একান্ত যদি মনে কি রাখবে মহসিন ভাই? কারণ মানে না মানুষের ইতিহাস বলে যে ইতিহাস থেকে মানুষ কখনো শিক্ষা নেয় না, এটাই হচ্ছে ইতিহাসের প্রধান মানে সারমর্ম। কারণ আপনি যদি এই প্রসঙ্গে আমার মনে পড়ে গেল, আপনার খেয়াল আছে যখন পৃথিবী করোনা মোকাবেলা করলো, আপনার মনে আছে তখন মানুষের যে কি মিল এবং একজন আরেকজনকে কিভাবে হেল্প করা যায়, মানুষের যে মানে মানবিকতার যে চূড়ান্ত উৎকর্ষ একটা সময় গিয়ে মানুষ দেখলো, সারা বিশ্ব এক হয়ে গেল। করোনার পরে আমরা কি দেখলাম? তার কি কোনো মাত্র বিন্দু মাত্র তার প্রভাব আছে? তারপরে কিন্তু বিশ্বে অনেকগুলো যুদ্ধ মানুষ দেখলো, আর এই ফিলিস্তিন গাজা তো চলছেই আর কি। তো আমার কাছে মনে হয় যে ইতিহাসের শিক্ষা এটাই, যে ইতিহাস মানুষ মনে রাখে না, ইতিহাস থেকে যে শিক্ষা গ্রহণ করা সেটা করে না। আপনি যেটা বলছেন এটা ওয়েল উইশ, যদি এমন হয় নিশ্চয়ই রাজনীতিবিদরা যদি তাদের ভাবনাধারা কর্মপন্থা চেঞ্জ করেন তাহলে তো অবশ্যই সেটা ভালো। না, একটা জিনিস বুঝতে হবে, আমাদের রাজনীতি তো শুরু হয়েছে বিংশ শতাব্দীতে। প্রথমে ব্রিটেনের সঙ্গে পাক ভারত ডিভিশন হলো, তারপরে বাংলাদেশ হলো। এগুলো তো যুদ্ধ তো শত শত বছর ধরে হয়েছে, হবে। কিন্তু দক্ষিণ এশিয়ার মানুষ কিন্তু, বিশেষ করে বাংলাদেশের মানুষ কিন্তু অভ্যন্তরীণ এই ধরনের আপরাইজিং কখনো কোনোদিন দেখেনি। সে জামায়াতে ইসলাম বা বিএনপি যেই পরবর্তীতে যদি নির্বাচন হয়, যদি ক্ষমতায় যায়, তার কি সব ভুলে যাওয়ার ব্যাপার আছে? এই সম্প্রতি ডিফিকাল্ট সহসা বলে, এবং এরকম যে হইতে পারে, মানুষ অ্যানয়েড হলে যে এরকম হইতে পারে, অন্তত এই জিনিসটা তাদেরকে মনে রাখতে হবে। যদি মনে না রাখে তাহলে তো অথর্ব মানুষ, তাহলে তার কোনো কথা থাকে না। তাহলে কিন্তু এই জিনিসটা বাংলা, সেই সঙ্গে যদি উল্টো দিক দেখি, মানুষের ভিতরেও কিন্তু একটা নতুন চিন্তা আসছে যে যত বড় ক্ষমতাশালী লোকই হোক, তাকে আপরাইজিং এর মাধ্যমে এরকম করে সরায় দেওয়া সম্ভব। একটা সময় সত্যি কথা যেটা, আওয়ামী লীগের আমলে এরকম একটা ব্যাপার ছিল যে আওয়ামী লীগ যাবে, মানুষ ভুলে গেছিল যে আওয়ামী লীগ কোনোদিন বিশ্বাসই করতে পারতো না, এবং বহু লোককে আমি আলোচনা করতে শুনছি, বহু লোক আমার সঙ্গে আলোচনা করছে যে এই সরকারের ডিপার্টটা কিভাবে হবে, কোন এতে হবে, কিভাবে হবে। অপোজিশন পার্টি দিয়ে আপরাইজিং এর অপোজিশন পার্টিগুলো সরকারকে টেনে নামাবে, সেই সক্ষমতা ছিল না। মিলিটারি এসে এই সরকারকে নামাই দেবে, সেই মিলিটারিও বাংলাদেশে এখন নাই। তাহলে কিভাবে যাবে এই সরকার? এরকম একটা প্রশ্ন কিন্তু প্রচুর মানুষের মনে ছিল। একটা নতুন উপায়ে কিন্তু সরকার চলে গেছে, তাই না? কি এই নতুন উপায়টা কিন্তু এদেশের মানুষ পূর্বে দেখে নাই। যুদ্ধ বিগ্রহ ৭১-এ যেটা হয়েছে, ৪৭-এ যেটা হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ করছে, এইগুলোর এক্সপিরিয়েন্স কিন্তু মানুষের আছে, ইতিহাসে আছে। কিন্তু এই ধরনের আপরাইজিংয়ের মধ্যে, হ্যাঁ, আরব বিশ্বের কথা আমরা শুনছি, আরব বিশ্বের কথা আমরা মিডিয়ায় পড়ছি, সেগুলো নিয়ে নানান রকমের গবেষণা করছি, কিন্তু প্র্যাকটিক্যালি ঘরের ভিতরে তো দেখিনি। এবার ঘরের ভিতরে দেখার কারণে এক ধরনের একটা কিন্তু আমরা তো রাজনৈতিক পট পরিবর্তন আমরা দেখেছি, সেটা ৯০-এর পট পরিবর্তন যদি আপনি বলেন, সেটা এক ধরনের পট পরিবর্তন। আমরা তারপরে ৯৬ সালে যে নির্বাচনী কারচুপি নিয়ে যে আন্দোলন ছিল, সেটাও আমরা পরবর্তীতে সরকার পতন যেটা দেখলাম, রেগুলার কন্ট্যাক্ট, ওইটা এক ধরনের রেগুলার ইস্যু। ওইটা যে কোনো দেশে রাজনীতিতে, পার্লামেন্টের ভিতরে মারামারি, রাস্তার ভিতরে মিছিল করে তারপরে এক পর্যায়ে সরকারের পতন হওয়া, এগুলো তো স্বাভাবিক সিনারিও, এগুলো পলিটিক্যাল স্বাভাবিক সিনারিও। কিন্তু বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে, এটা ঠিক, এটা এক্সট্রাঅর্ডিনারি, অবশ্যই।
একেবারেই আনপ্রেসিডেন্টেড এবং এক্সট্রাঅর্ডিনারি। আনএক্সপেক্টেড, ফলে এই জিনিস মানুষের ভাবনার মনস্পটে এটা ছিলই না যে এমন হতে পারে 5 তারিখে। মানে মানে পূর্বের কোন অভিজ্ঞতা ছাড়াই এই ঘটনা ঘটছে। এই গেল একটা বিষয়। এখন আমরা তো চলে গেছি নেপালে। অতি সাম্প্রতিক বিষয়াদির কথা বলতে হলে এখন টক অফ দ্য কান্ট্রি যেটা হচ্ছে যে আমরা ডাকসু নির্বাচনটা শেষ করলাম, এখানে এক ধরনের বিজয় আমরা দেখেছি। আপনার কোনো মূল্যায়ন থাকলে বলতে পারেন। ডাকসু এবং পরবর্তীতে ফলোড বাই জাকসু, রাইট। এখন এই ডাকসু নির্বাচন নিয়ে নানান ধরনের বক্তব্য বিবৃতি চলছে, সেগুলো না আমার কাছে মনে হয়েছে উইশফুল থিঙ্কিং থেকেই হচ্ছে। খুব যুক্তি দিয়ে, খুব রেশনাল চিন্তা করে, খুব নির্লিপ্ত থেকে যে কেউ ডাকসু নির্বাচনটাকে অ্যানালিসিস করছে, এটা রেয়ার। হয়তো আছে কিন্তু রেয়ার। অধিকাংশ ক্ষেত্রেই যেমন একটা ন্যারেটিভ আছে যে আওয়ামী লীগ ভোট দিয়ে দিছে শিবিরকে, এই একটা অ্যাকুজেশন আছে। একটা আছে যে শিবির ভোট কারচুপি করছে। একটা আছে যে শিবির এত শৃঙ্খলিত এবং এত ইমপ্রেস করছে বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেকে যে আলটিমেটলি শিবিরকে মানুষ ভোট দিয়ে দিছে। ইন্টারেস্টিং ব্যাপার যেটা করছে, এই ক্ষেত্রে আমার কিছু অবজারভেশন আছে। 4টার আগেই বিএনপি ছাত্র দলের থেকে নির্বাচন নিয়ে আপত্তি জানায়। ফার্স্ট অভিযোগ ওঠে যে নির্বাচনে কারচুপি হচ্ছে, অনিয়ম হচ্ছে ইত্যাদি। ইট মিনস আমরা বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন সময় দেখে থাকি বেলা 2-3টার পরে কিন্তু রেজাল্টের একটা আবহ তৈরি হয়। রাইট। এটা তুমি জাতীয় নির্বাচনে, ইউনিয়ন পরিষদের নির্বাচনে দেখবে রেজাল্ট দিবে রাত 8টায়, কিন্তু 3টার সময় ডিসাইড মানে পাবলিকের ভিতরে পারসেপশন তৈরি হয়ে যায় যে হু ইজ গোয়িং টু উইন, এবং সেটা 100% কারেক্টলি হয় প্রায়। তুমি দেখবে ভুল হয় খুব কম। এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া থেকেও বোঝা গেছে যে ছাত্র শিবির is going to win. Ultimately কারচুপির আমাদের বাংলাদেশের চিরাচরিত যে নিয়ম, সেই নিয়মে বিএনপি কারচুপির অভিযোগ করছে। বিএনপি কেন কারচুপির অভিযোগ করলো এটা নিয়ে আমার একটা এক্সপ্লেনেশন আছে। সেটা হলো যে ছাত্রদল, সেটা হলো যে ছাত্রদল হচ্ছে বাংলাদেশে এখন লিডিং একটা অর্গানাইজেশন। অন্তত আমরা ধরে নিছি, দেশবাসী ধরে নিচ্ছে, হ্যাঁ, গ্রামের কৃষক ধরে নিছে বা রিক্সা চালক ধরে নিছে, এরকম একটা জায়গা থেকে। সেখানে ডাকসু নির্বাচন, এটা আমার হিসাবে ডাকসু নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচনের পরেই নেক্সট জাতীয় নির্বাচন। এটা হলো ইম্পর্টেন্ট নির্বাচন। ইভেন ক্ষেত্র বিশেষ নির্বাচন পূর্ববর্তী ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের চাইতেও গুরুত্বপূর্ণ। ইন এ সেন্স তো এইখানে ছাত্রদল হেরে যাবে, এটা একটা অসম্ভব ব্যাপার, অবিশ্বাস্য ব্যাপার। এটা ছাত্রদল কোনো ক্রমেই মানতে পারে না। এবং ছাত্রদল যদি না বলে যে কারচুপি হয়েছে, তাহলে ছাত্রদলের হারার কোনো ব্যাখ্যা নাই, সেকেন্ড কোনো ব্যাখ্যা নাই যে কেন ছাত্রদল হারল। এখন আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে কারচুপি 2-4টা ভোট টোট হয়ে থাকতে পারে এদিক ওদিক। আমি বলবো না যে একেবারে 100% সত্য হয়েছে, কিন্তু আমরা দেখেছি আমি নির্বাচনের মতো
আমি দামি নির্বাচনের মতো বা ওই এরশাদের আমলের নির্বাচনের মতো বা বিভিন্ন সময় দেখা নির্বাচনের মতো কেটে কুটে বা বাক্স ভরে ফেলছে, ইট ক্যানট বি, এটা হইতে পারে না এবং এটা হয় নাই। তার কারণ ডাকসুতে আছে বিএনপি সমর্থিত বিশাল প্যানেল শিক্ষকদের মধ্যে। ডাকসুর বহির্ভাগে ডাকসুর রাস্তায় পরিপূর্ণভাবে দখলে বিএনপির। ছাত্রলীগ ছাত্র শিবির কাজ করছে বিভিন্নভাবে, তারা কাজ করছে এবং এক ধরনের যুগপৎ আন্দোলনে ছিল তারা ছাত্র দলের সঙ্গে, সবই ঠিক আছে। তারপরে তারা কেউ কেউ ছাত্রলীগ থেকে আসা, সেগুলোও ঠিক আছে, কিন্তু সম্পূর্ণরূপে যদি ছাত্র শিবিরের ধরে নিলাম আমি, ছাত্র শিবিরের 60% যদি ইনফ্লুয়েন্স থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরে, তাহলে 40% ইনফ্লুয়েন্স কিন্তু ছাত্র দলের আছে, তাই নয় কি? বরঞ্চ আমি মনে করি ছাত্র দলের ইনফ্লুয়েন্স ছাত্র শিবিরের চেয়ে বেশি ছিল এবং এখনো আছে। ছাত্র শিবিরের কোনো ছাত্র গিয়ে ভিসির টেবিলে থাপড়াইয়া ভিসিকে শাসাইতে পারে না, ছাত্র শিবিরের পারে নাই। এটা আপনি খেয়াল করেছেন কিনা, সোশ্যাল মিডিয়াতে এরকম একটা ভিডিও কিন্তু আমরা দেখলাম, সেটা বোধহয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সেখানে আবার একই কাজটা শিবিরের একজন, we are talking about Dhaka Vishwavidyalaya. Dhaka Vishwavidyalaya is totally different than the others because পাশাপাশি আপনাকে এটাও কি একটু খেয়াল করবেন না, কারণ অনেকে আলোচনায় বলছেন যে শিবির যেটা স্মার্টলি হ্যান্ডেল করেছে ছাত্র দল কিংবা অন্যান্য অপর বাম সংগঠনগুলো সেটা পারেনি। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে তারা কিন্তু তাদের প্যানেলটায় এটা যে ছাত্র শিবিরের, এটা কিন্তু তারা প্রকাশ্যে বলেনি, তারা একটা অন্য নাম দিয়ে প্যানেলটা করেছে এবং তারা প্যানেলের ক্ষেত্রে তারা ইসলাম এর বাইরে তারা অন্য জাতিসত্তা ধর্মের মানুষকে তারা ইনক্লুড করেছে। এগুলো তো ফর্মাল কথা, কপি বুক কথা। ছাত্র শিবির কে কয়জন ছাত্র শিবির প্রজন্ম তো আসলে এটাই দেখেছে। আমি এই জন্য প্রথমেই আসলে বলেছিলাম যে এখনকার প্রজন্ম কি ইতিহাস ঐতিহ্য বিশ্লেষণ করে রায় দেয়, নাকি তাৎক্ষণিক যে ঘটনাটা তার সামনে ঘটে সেটা দেখে রায় দেয়? তো তাৎক্ষণিক আপনি যদি ইমপ্রেশন বলেন, সেই ইমপ্রেশন ডেফিনেটলি ছাত্র দল থেকে ছাত্র শিবিরের ভালো। যারা এক্সিস্টিং স্টুডেন্ট এই মুহূর্তে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ স্টুডেন্ট, তাদের সামনে কিন্তু এই স্মার্ট যে হ্যান্ডেলিং ছাত্র শিবির করতে পেরেছে এবং এটাকে দেখেই তারা আসলে মোটিভেটেড হয়েছে। আপনার কি মূল্যায়ন? বাংলাদেশে কেন, পৃথিবীর কোন দেশেই ইতিহাসের নিরীক্ষে ভোট হয় না। তা হয়। ইতিহাস মরাল জায়গাটা সৃষ্টি করতে পারে মানুষের তো গ্রহণের ক্ষেত্রে তার যে প্রভাব, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এবং নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তি ইমেজ একটা কাজ করে, সেটা যেমন সত্যি। অর্গানাইজেশন হিসেবেও যারা অধিক অর্গানাইজড থাকে, যাদের ভাবমূর্তিটা অপেক্ষাকৃত ভালো থাকে, তারা একটা অ্যাডভান্টেজ পায় আলটিমেটলি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা করছে, তুমি শিবির চিটাগাংয়ের কথা বললে, চিটাগাং সবসময় শিবিরের একটা মাসেল পাওয়ারের জায়গা। এটা নতুন না, এটা আওয়ামী লীগের আমলেও বিএনপির আমলে চিটাগাং আছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বলে কথা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় শিবির তাদের লক্ষ্যটা অর্জন করতে পারছে বলে আমার ধারণা। এখানে বিএনপি বা ছাত্র দল যতই বলুক কারচুপির কথা, কারচুপি কিছু হয়ে থাকলেও এইভাবে ধস নামার কথা না। এই ধসের পিছনে জাতীয় রাজনীতিরও একটা অবদান আছে। আমি নিজেও ফেসবুকে লিখে তারেক রহমানকে লিখে সতর্ক করছি, যদিও এটা তাদের দেখার কথা না, যে সারা দেশব্যাপী 5ই আগস্টের ঘটনার পর বিএনপি নাম ভাঙিয়ে
কিছু পদধারী লোক, কিছু পদহীন লোক সারা দেশে বিএনপির কয়েকশো কয়েক হাজার লোককে বহিষ্কার করছে, কিন্তু কত করবে? কম্বলের লোম আসলে নাকি সব জার হয়ে যায়। হেন একটা সেক্টর নাই বিএনপির নাম ভাঙায় কেউ না কেউ অন্যায় সুবিধা গ্রহণ করছে না। এমনও শোনা যায়, তুমি প্রান্তিক পর্যায়ের মানুষের মুখ দিয়ে শুনবে এগুলো, মুরগির দোকান করে, যারা টেম্পো স্ট্যান্ডে কাজ করে, যারা বিভিন্ন ছোটখাটো বাস স্ট্যান্ডে কাজ করে, মার্কেটে কাজ করে, এরা না একটা কথা খুবই হতাশার সঙ্গে বলতেছে যে আগে চান্দা দিতাম 5 টাকা, এখন দেওয়া লাগে 15 টাকা। বাস্তবতা এই এবং কে নেয় তাও তারা বলে দেয়। এই জিনিসটা না বিএনপি ঠেকাতে পারেনি। বিএনপির ফর দ্য টাইম বিং যে করেই হোক এটা ঠেকানো উচিত ছিল। অফিস আদালত দখল করতে গিয়ে বড়রা যদি কোনো ইনস্ট্যান্স, যদি কোনো উদাহরণ সামনে রাখে, ওই উদাহরণ কিন্তু নিচের লেভেলের কর্মীদের পর্যায় পর্যন্ত চলে যায়। যখন তুমি সেক্রেটারির পদটা দখল করতে গেছো বড় জায়গার থেকে, তখনই ছোট জায়গার থেকে ওই পাশের দোকানটা দখল করার প্রশ্ন চলে আসছে। ইফ আই এম নট রং, এই কাজটার ক্ষেত্রে না জামায়াত এবং জামাতের শিবির অনেকটা সংযম প্রদর্শন করতে পারছে। এই জিনিসটা না মানুষকে আপাতত হলেও এক ধরনের একটা শিবিরের প্রতি একটা অ্যাডভান্টেজ মানুষ দিচ্ছে। এটা তুমি মানে ওই যে আবার বলি, অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না। আমি তুমি কি ভাবছি, আমি তুমি কি চাই, সেটা বড় কথা না। বড় কথা হলো যে এখানকার বাস্তবতাটাই, এটা একটা বাস্তবতা। এখানকার বাস্তবতাটা হচ্ছে এরকম, এটা একটা বাস্তবতা। আমি তো দেখছি জামায়াতে ইসলাম বিভিন্ন জায়গায়, আমার বাসার সামনে ওইখানে টেবিল পেতে, ফরিদপুরে গেছি, ফরিদপুরের বিভিন্ন জায়গায় তারা টেবিল পেতে কর্মী সংগ্রহ করছে। আচ্ছা আচ্ছা, কর্মী সংগ্রহ করছে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার দিচ্ছে। সে ভালো ব্যবহারটা বনিতাই হোক, অরিজিনালি হোক, এটার তো একটা মূল্য আছে রে ভাই। মূল্য আছে অবশ্যই, এটার মূল্য আছে। তো তুমি রাজনীতি করতে নামবা, তুমি আমার কাছ থেকে ভোট চাবা, তুমি আমার দোকানটা দখল করে নেবা আর আমি ভোট দিয়ে দেবো, এটা সেটাই, এটা হবে। আমি আমার ছোটকে ভোট দিয়ে দেবো তাহলে, তাই না? এই বাস্তবতার মুখে পড়ছে। এবং তুমি লক্ষ্য করবা বডি ল্যাঙ্গুয়েজে সারা ডাকসু নির্বাচনের যে তাৎপর্য, বিগত একটা কথা বলা হয় যে ডাকসুতে বিভিন্ন রত হয়েছে এবং বিভিন্ন সময়ে মাহমুদুর রহমান মান্না ঠান্নারা হয়েছে, তাতে রাজনীতির কি হয়েছে, রাজনীতির কতটা পরিবর্তন হয়েছে। এটা যে কত বড় একটা ফলস এক্সপ্লেনেশন এবং কত বড় ফলস কথা বর্তমান প্রেক্ষাপটে তা চিন্তা করতে পারবে না। ডাকসু নির্বাচনের তাৎপর্য বাংলাদেশের পরবর্তী নির্বাচনের জন্য ব্যাপক। তার ফলাফল কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করছে। বডি ল্যাঙ্গুয়েজ পর্যন্ত ঘুরে গেছে প্রত্যেকটা দলের। বিএনপি কে দেখে মনে হচ্ছে বিএনপি রিট্রিট করতে চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিএনপি রিট্রিট করতে চাচ্ছে। জামায়াতে ইসলাম এবং জামায়াতে ইসলামের সহযোগী দলগুলোর মধ্যে এক ধরনের একটা অবস্টিনেশন আসছে, একটা দৃঢ়তা বা কি বলবো, একটা একঘেয়েমি আসছে। তারা পিআর নিয়ে কি করতে চায়, তারা গণপরিষদের নির্বাচন চায় কিনা, তারা কোন কোন দলের এবং পাশাপাশি মিডিয়াও তাদেরকে বেশি ফোকাস করছে কি আপনার মনে হয়? মিডিয়া হয়েছে কি, মিডিয়ার এখন কি অবস্থা জানো বলে বাংলায়, সেই অবস্থা। মিডিয়া যখন দেখে জামায়াতে ইসলামের মিডিয়া দু নৌকার ভিতরে আছে আর কি। মিডিয়া দু নৌকায় পাড়া দিচ্ছে, যখন যেই নৌকায় দেখছে ভেসে উঠছে বেশি, সে নৌকার দিকে লাভ দিচ্ছে। আবার যখন দেখছে যে তার কারণ হচ্ছে যে এর আগে
মিডিয়া সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতো আওয়ামী লীগ একা দীর্ঘ 14-15 বছর, 15 বছর বলবো না, স্পেশালি 2014 সাল থেকে, ধরো 10 বছর। হ্যাঁ, আর এখন মিডিয়া নিয়ন্ত্রণ করে 2 দল। এখান থেকে মানে আমার মনে হয় যে মাঝখান থেকে কি এনসিপি যে নতুন দলটা তৈরি হয়েছে, তারা কি কোথাও গিয়ে একটু হারিয়ে যাচ্ছে এরকম মনে হয় আপনার? এনসিপি কে তো মানুষ বলে কিংস পার্টি, এবং কিংস পার্টি গুলো যেমন দীর্ঘদিন যদি না থাকে, হোসেন মোহাম্মদের সাথে দলও ছিল কিংস পার্টি, কিন্তু হোসেন মোহাম্মদের সাথে 9 বছর থেকে বিভিন্ন ক্ষেত্রে পয়সা খরচ করে করে সেই কিংস পার্টিকে নানান ভাবে এস্টাবলিশ করে দিয়ে গেছে বাংলাদেশে। আর ইউনূস সাহেব যদি চলে যান, ইউনূস সাহেব যদি সত্যি নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসে দিয়ে যান, তাহলে তো এই পার্টির দাঁড়াবার কোনো সুযোগই হলো না, কারণ এই পার্টির কোনো প্ল্যাটফর্মই তৈরি হয়নি। এই পার্টি রাস্তায় কিছুটা দাপাদাপি করছে, এদের জন্য এনার্জি ফুয়েল জোগাড় করছে বিএনপি এবং জামায়াতে ইসলামী সহ অন্যান্য দল, যারা আওয়ামী লীগের পতন চেয়েছে সেই দলগুলো, এবং সম্মুখে ছিল এই এনসিপি। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, এনসিপির মানুষগুলো হয়তোবা বুঝতে পারছে যে পরবর্তীতে কি হবে। তাদের তো রাজনৈতিক কোনো এস্টাবলিশমেন্ট আসছে না, ফলে দেখা গেছে এনসিপির অনেক কর্মীদের ভিতরে শুরু থেকেই, আমি যদি খুব সত্যি কথা বলি, খুব সাহস নিয়ে বলি, যে ছেলেটি একটা ক্যাবিনেট চাকরির স্বপ্ন দেখতো, সেই ছেলেটি যখন এইরকম বিশাল পাওয়ার হয়ে গেছে যে সেক্রেটারি পর্যন্ত মাথা নিচু করে রয়েছে, এসপিডিসিরা পর্যন্ত ধমক খেয়ে চুপ হয়ে গেছে, আলটিমেটলি এই ছেলেগুলো খেই হারায় ফেলছে। এবং খেই হারায় ফেলছে গোলাম ইয়ে ছিলেন, দুর্নীতি দমন সংস্থার চেয়ারম্যান ছিলেন গোলাম রহমান, সজ্জন লোক। উনি একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বলছিল, যেটা আমার এখনো মনে দাগ কেটে আছে। উনি বলছিলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো প্রতিটা মানুষ ক্ষমতাকে টাকায় রূপান্তর করতে চায় এবং টাকায় রূপান্তর করে। যার যতটুকু ক্ষমতা সে সেই অনুযায়ী টাকায় রূপান্তর করে। হ্যাঁ, একটা দারোগা 1 লাখ টাকা রূপান্তর করে, একটা আইজিপি 100 কোটিতে রূপান্তর করে, একটা মন্ত্রী 200 কোটিতে রূপান্তর করে। দিস ইজ দি ওয়ে দ্য লাইফ উই লিড। এই এনসিপির ছেলেপেলেদের ভিতরে যে নাকি একটা কেরানির চাকরির চিন্তা করছে, সেই ছেলেটা যদি এখন অর্থ আয় না করে, ইন ফিউচার হিড বি ইনসিকিউর টোটালি। সে তার না চাকরি পাওয়ার সুযোগ আছে, না রাজনীতিতে এস্টাবলিশড হওয়ার সুযোগ আছে। এইরকম একটা অবস্থার ভিতর দিয়ে এই দলটা যাচ্ছে। আলটিমেটলি এই দলের বহু ছেলেপেলের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ তো এসছে, সোশ্যাল মিডিয়াতে আমরা তো চাঁদাবাজির অভিযোগগুলো দেখেছি। এখন বিএনপির চেয়ে এনসিপির প্রতি এক্সপেকটেশনটা মানুষের বেশি ছিল, কারণ এদের কাছে মানুষ একটা আদর্শের রাজনীতি, এদের কাছে মানুষ দুর্নীতি বিরোধী একটা রাজনীতি, এরা মুখে বলছেও সে কথা, দুর্নীতির বিরোধী রাজনীতি, এসব চাইছিল এই ছেলেদের কাছে। কিন্তু যখন সেটা ব্যাহত হয়েছে, ব্যাপকভাবে ব্যাহত হয়েছে, সংখ্যার দিক দিয়ে ব্যাহত হয়েছে, তখন কিন্তু এনসিপির প্রতি মানুষ, এনসিপির থেকে মানুষ মুখ ঘোরায় এনেছে। বিএনপির যারা যা করছে এগুলো মানুষের কাছে আনএক্সপেক্টেড খুব বেশি না, কারণ বিএনপি অপরিচিত কোনো দল না, বিএনপির নেতারা অপরিচিত কোনো মানুষ না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এনসিপির কাছে সম্পূর্ণ ভিন্ন একটা আশাবাদ তৈরি হয়েছিল, মানুষের এক্সপেকটেশন ছিল, যেটা এনসিপি মানুষের পূরণ করতে টোটালি ফেল করছে। এখন এনসিপি ইন ফিউচার
কি হবে এনসিপি এখন, আমার যেটা ধারণা বা সাধারণ মানুষের যে কনসেপ্ট সেটা হচ্ছে যে এনসিপি চাবে অ্যাজ লং অ্যাজ প্রফেসর ইউনূস শুড বি ইন পাওয়ার, যতদিন প্রফেসর ইউনূস সাহেব থাকবেন ততদিন এনসিপির একটা অবস্থান নিয়ে থাকবে, এরকম একটা ধারণা তৈরি হয়েছে। এনসিপি পলিটিক্যালি দে উইল নট গেট এনি প্ল্যাটফর্ম আই থিঙ্ক। মহসিন ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জানেন যে ওই আমাদের যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে নির্বাচনটা হলো আর কি, এই ক্ষেত্রে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আপনি জানেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতির অনিয়মের অভিযোগ ছিল। এখানে আপনার বেশ কয়েকটা প্যানেল তারা যৌথভাবে নির্বাচন বয়কট করেছে। এখানে যারা নির্বাচনের দায়িত্বরত যেসব শিক্ষক ছিলেন তাদেরও একটা বড় অংশ তারা অভিযোগ করেছে, পদত্যাগও করেছে। এবং ভোট গণনার সময় একটা শিক্ষক মৃত্যুবরণ করে এবং এই ভোটের ফলাফল দিতে প্রায় 3 দিন লেগে যায়। এই সবকিছু মিলিয়ে এই নির্বাচনটা যদি পুনর্নির্বাচন করা যেত এটা সবচেয়ে ডিসেন্ট হতো, কিন্তু সেটা না হয়ে আমরা দেখলাম যে ফলাফল ঘোষণা করে দেওয়া হয়েছে। আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন? এটা শুধু জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে না, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু ডিক্লেয়ার দিছিল যে তারা 10টার ভিতরে ফলাফল জানাইতে সক্ষম হবে। সেই নির্বাচনের ফলাফল কিন্তু 10টা কেন 20টায় হয় নাই, দেরি হয়েছে। আমি মনে করি এর ভিতরে অনিয়ম হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যেটা আমাদের জাতীয়ভাবে যে অনিয়ম আমরা লক্ষ্য করি তারই একটা অংশ। যেমন যে দুর্ভাগ্যজনক যে শিক্ষিকা মারা গেছেন, উনি কিন্তু শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাকে মানে নিয়ে আসাটা বাধ্য করা হয়েছে একরকম, যে না আসতে হবে, চাপে ফেলে তাকে আনা হয়েছে এবং পরবর্তীতে সে মারা গেছে। এমনিতে বালকি মানুষ ছিলেন, একটু ইয়ে ছিলেন। যাই হোক, তো একটা অসুস্থ শিক্ষককে নির্বাচনে তোমরা নিয়ে আসবে, এতই যদি ডিলফুল হও তাহলে সেই নির্বাচনের এত অনিয়মের অভিযোগ কেন? তাই নয় কি? অবশ্যই। এই ক্ষেত্রে জাহাঙ্গীরনগরের প্রশাসন সম্পূর্ণরূপে ফেল করছে এবং প্রশাসন, তার চেয়ে বড় কথা, প্রশাসন সতর্ক হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখেও তারপরেও বহু লোক বলছে, ওই দিনই লেখা প্রকাশ হয়েছে বিভিন্ন জনের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের দিনই একাধিক অধ্যাপক লেখা লিখছেন যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের এবং সুষ্ঠু ফলাফলের প্রত্যাশা করছি, কিন্তু তারা নিজেরাই সেই ফলাফল দিতে পারে। এর কোনো ব্যাখ্যা নেই। জাহাঙ্গীরনগর নির্বাচনের অ্যাটমসফিয়ারটা আমার কাছে এখনো অস্পষ্ট। আমি জানি না ভেতরে কি ঘটছে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে একটা কথা আছে, সেটা হচ্ছে যে দীর্ঘক্ষণ তারা অবশ্যই ভোটের ফলাফল দিতে 2-3টা কারণে। একটা হচ্ছে রেজাল্টের পর আইন শৃঙ্খলা ব্রেক করতে পারে ভয়ানক ভাবে, সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে বুঝে সরকারের সঙ্গে, নানান আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তারা যোগাযোগ করে ধীরে সুস্থে এমন একটা সময় নির্বাচন দিছে, ফলাফল দিছে যখন মানুষের আর মারামারি ধরামারি করার মতো এনার্জি নাই এবং অনেকে বাড়ি ঘরে চলে গেছে এবং সবাইকে থিতু হইতে দিছে মস্তিষ্কে, যে এক ধরনের ঢোকায় দেওয়া এবং তারপর যে রেজাল্টটা কি হবে সেটা হজম করে নেয়ার মতো একটা সময় দিছে। এটা হলো একদিক। দ্বিতীয় আর একটা দিক হচ্ছে যে একটা কথা শোনা গেছে, একটা জামায়াতে ইসলাম এবং বিএনপির মধ্যে শীর্ষ পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে যে কোনো একটা নেগোসিয়েশন হয় কিনা, কিন্তু আমি যতটা জানি বা যতটা শুনছি আর কি, যে সেই নেগোসিয়েশনে
শিবির তো বুঝে গেছে রে, জামাত তো বুঝে গেছে যে রেজাল্ট তারা কি পেতে যাচ্ছে, আচ্ছা, তারা রাজি হয়নি এবং আহ, জামাত এবং শিবির কিন্তু রীতিমতো ভায়োলেন্সের একটা হুমকি দিছে। যেমন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নেতা কিন্তু ভাইরাল হয়েছে, সেটা দাঁড়ায় বলছে যে কোন রকমের বহিরাগত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ঢুকতে চেষ্টা করলে ছিঁড়ে ফেলানো হবে। হ্যাঁ, এই 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 তার মানে ছিঁড়ে ফেলার মতো মাসুল তাদের ঢাকা ইউনিভার্সিটিতে আছে। এই যে অবস্থা, এই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দীর্ঘ সময় নিছে রেজাল্টটা না দিয়ে, যাতে কোন রকমের বড় ধরনের অঘটন দুর্ঘটনা না ঘটে। বাট আমি আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান পরিস্থিতিতে ছাত্র দলের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবার মতো ক্ষমতা 6-7-8 হাজার ভোটের ডিফারেন্সে ছিনিয়ে নেওয়ার মতো ক্ষমতা ছাত্র শিবিরের ছিল না। তো মহসিন ভাই, আমরা আসলে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক বিষয় নিয়ে, রাজনীতি, অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করলাম। না, আন্তর্জাতিক আলাপ হয় নাই। অ্যাকচুয়ালি বাংলাদেশের কথা বলতে গিয়ে নেপালের কথা আলাপ, নেপালের প্রসঙ্গটা চলে এসেছে। আন্তর্জাতিক পর্যায়ে যে ঘটনাবলী ঘটছে এবং দৃশ্যপটের পেছনে গ্রিন রুমের ভেতরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আর একটা আলোচনা করতে পারি। দীর্ঘ সময় আমরা সেই আশাবাদ ব্যক্ত করব এবং আপনি আমাদেরকে মানে সময় দেবেন সেই প্রত্যাশা থাকবে। এবং শেষ করার আগে আমি জাস্ট জিজ্ঞেস করব যে বাংলাদেশের সামনের ভবিষ্যৎ আপনি কি দেখেন? ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা আছে, নির্বাচন কি হচ্ছে? এই তো জটিল প্রশ্ন। ভবিষ্যৎ কে জানে? কেউ তো ভবিষ্যৎ বক্তা না। কালকে তুমি মারা যাবে না আমি মারা যাব, ইউ নেভার নো। তো আগামীকালকে কি হবে সেটা জানা যায়নি। 26শে জুলাই পর্যন্ত এই পৃথিবীর মানে এই অ্যাপারেন্টলি বাংলাদেশের কোনো মানুষ ভাবেনি যে 5 তারিখে শেখ হাসিনা নাই ক্ষমতায়। তো এই জন্য যে ওই যে এর ভিতরে একজন উপদেষ্টা বলছেন, গুরুত্বপূর্ণ উপদেষ্টা বলছেন যে পৃথিবীর কোনো শক্তি নাই ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে বাধাগ্রস্ত করে। এইটাই আমার কাছে মনে হয়েছে যে নির্বাচন ঠেকানোর মতো উক্তি। এইটাই নির্বাচন ঠেকানোর জন্য। তার মানে হলো একটা, আমরা বলি না যে ওখানে প্রস্তাব করিবেন না, দেখবা যাওয়া যায় না গন্ধে, মানে মানুষ বোঝে যে ওই জায়গায় প্রস্তাবের জন্য সুইটেবল জায়গা। হ্যাঁ, ঠিক ঠিক এরকম একটা সাউন্ড আমি পাই। তার কারণ হলো পৃথিবীর কোন শক্তি নির্বাচন ঠেকাইতে পারবে না। এত বড় কথা কি বলা যায়? না, বলার মতো অ্যাটমসফিয়ার বা বলার মতো অবস্থা আছে? নাই। ইচ্ছা করলে সেনাবাহিনী ঠেকাই দিতে পারে, ইচ্ছা করলে এনসিপি সহ বিএনপি শিবির সহ সবাই যদি ঐক্যমত দেয় যে আমরা নির্বাচন করবো না, তারা ঠেকাই দিতে পারে। বহু রকমের পথ আছে। তারপরে আমি তো চায়না, ভারত, যুক্তরাষ্ট্রের কথা বাদই দিলাম। হ্যাঁ, মানুষ তো সরকারকে বলে দরিদ্রতম, যুক্তরাষ্ট্রের দরিদ্রতম 51তম প্রদেশ, 51তম দরিদ্রতম প্রদেশ। আমি সেগুলা বলতে চাই না, এগুলো মানুষ বলতে পারে। তো এত বড় কথা এই ক্ষুদ্র দেশের মানুষ হয়ে এই কথা বলার ভিতরে অনেক ফাঁক। তো তুমি জিজ্ঞেস করছো যে সামনের বাংলাদেশকে কি দেখেন? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা? বহু আগের থেকেই প্রেডিকশন আছে যে যত কথাই বলুক, যাই বলুক, ফেব্রুয়ারির নির্বাচন ব্যাহত হওয়ার একটা
সম্ভাবনা আছে। আলটিমেটলি আমি যদি ক্যালকুলেট করি, বাস্তব চিন্তা করি, তাহলে দেখি যে ফেব্রুয়ারির নির্বাচনটা দিয়ে দিলে দিয়ে দিতে পারে, যেন তেন একটা নির্বাচন এবং ইত্যাদি। কিন্তু তুমি লক্ষ্য করো, তফসিল ঘোষণা করবে, নির্বাচনী সীমানাগুলো এখন পর্যন্ত সঠিক হয় নাই। কোন দল নির্বাচন করতে পারবে, কোন দল নির্বাচন করতে পারবে না, নট ইয়েট ডিসাইডেড। এই সমস্ত, তারপরে কেউ আদালতে যেতে পারে, সেইখানে আদালত থেকে বেরিয়ে আসতে বহু রকমের বহু কিছু। এখানে সেপ্টেম্বর মাস চলে যায় অলরেডি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 5 মাস। নির্বাচন সংগঠিত করার মতো যেরকম অর্গানাইজ করা লাগে, যেরকম যা করা লাগে, সেগুলো ওই 2-4টে ডিসি বদলি করছে, 2-4টে এসপি বদলি করছে, এই দিয়ে প্রশাসনকে প্রিপেয়ার্ড বলা যাবে না। প্রশাসনের প্রিপারেশনের মধ্যে অনেক কিছু আছে, অনেক ধরনের অনেক প্রস্তুতি দরকার হয়, যেগুলো করতে এই সরকার একটা নির্বাচন দিতে পারে, কিন্তু এই সরকার সক্ষম না। তো সেক্ষেত্রে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ আপনি কেমন দেখেন? বাংলাদেশের ভবিষ্যৎ, আমরা তো 71 সালেই প্রথম আশাবাদী হয়ে উঠছিলাম যে আমরা একটা কমপ্লিট নিজেদের দেশ পেতে যাচ্ছি, যেখানে আমরা মুক্তভাবে কথা বলতে পারবো, যেখানে আমরা মুক্তভাবে মুক্ত চর্চা করতে পারবো। ইনফ্যাক্ট হয়েছে কি, সেটা 71-এর পরে হয়েছে কি, হয় নাই। তারপরে সেই সরকার গেল, তারপরে অনেক ঘটনাবলী, সেগুলো বলতে গেলে অনেক টাইম হয়ে যাবে, অনেক সময় লাগবে। 53-54 বছরের ইতিহাসে আমরা বাংলাদেশের কোন সম্ভাবনার জায়গা দেখিনি, কোন ডেমোক্রেটিক লাইট বা কোন মানুষের ভিতরে সহনশীলতা, কোন অন্যের কথা শোনার ধৈর্য, বিশেষ করে রাজনীতিবিদদের কথা বলছি, আমরা দেখিনি। এই মানুষগুলোই যে সামনের দিনে অন্যকে কথা বলতে দিবে, তার কোনোই নাই। আর একটা কথা বলি, এই কথাটা কিভাবে নিবে, ঝুঁকি হয়ে যাবে কিনা জানি না। ফ্যাসিস্ট তাড়াইছো, কত পার্সেন্ট ভোট সেই ফ্যাসিস্টের এখনো বাংলাদেশে আছে? আমি, মানুষ বলে 30%, 35%, 40%, 25%, 20%, বিভিন্ন জনের বিভিন্ন মত। আমি সমস্ত মত বাদ দিয়ে দিলাম, আমি মনে করলাম 1% ভোট আছে একটি দলের। এবং এই 1% ভোটের ভিতরে 10 জন নিরীহ লোক আছে, যারা রাজনৈতিক কারণে ইশতেহারের দিকে তাকায়, প্র্যাকটিক্যাল দুর্নীতির দিকে না তাকায় ইশতেহারের দিকে তাকায় সমর্থন দেয়। তাকে যদি তুমি বঞ্চিত করো, তাহলে তোমার কোথাও ফ্যাসিজমের বাইরে থাকে না, নয় কি? হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ, এটা গেল একটা দিক। দ্বিতীয়ত কথা হলো যে আওয়ামী লীগের যারা অপরাধ করছে, মানুষের উপরে লাঠি ঘুরাইছে, তাদের বিচার করার, তাদের বিচারকে দুর্বল করে দিছে এই দুর্বলতম সরকার, অদক্ষ এনজিও গভর্নমেন্ট। কিভাবে করছে? যে মানুষগুলোর বিরুদ্ধে মানি লন্ডারিং এর মামলা না দিয়ে খুনের মামলা দিছে, সে কিন্তু হি হ্যাজ এসকেপড মানি লন্ডারিং কেস। সে কিন্তু মানি লন্ডারিং এর থেকে আলটিমেটলি সরে গেল, অথচ তাকে যেই যাত্রাবাড়ির বা গাজীপুরের হত্যা মামলা জড়াইছে, তা কোনো ক্রমেই কোর্ট, যদি কোর্ট ওয়ার্কস, ইফ কোর্ট ওয়ার্কস, কোর্টে কিন্তু কোনো ক্রমেই প্রমাণ করতে পারবে না যে এই লোকটা মারছে। এইটা 70-80-র দশক বা 60-এর দশক না, এটা ভিডিওর যুগ, প্রযুক্তির যুগ, এটা আধুনিক চিন্তার মানুষের চিন্তার যুগ। এই সময় তাদেরকে প্রমাণ করা যাবে না যে তারা অমুক
মার্ডার কেসের সরাসরি ফার্স্ট ডিগ্রি অভিযুক্ত বা হুকুম, সরাসরি হুকুম দিছে, এগুলো এগুলো হয়েছে কি। অথচ ওই মানি লন্ডারিং এর মতো মামলায় বা ওইরকম আরো অন্য মামলায় তার এলাকার কোন একটা বিগত দিনের অপরাধের কারণে তাকে কিন্তু 10-20 বছর জেলের ভিতরে জেলের হওয়ার সুযোগ ছিল, সেটা না করে এরা এই কাজ করছে। যা হোক, তো সেটা হবে না হবে তাও তো আমরা বলতে পারি না, কারণ কবে আসবে তারা তো মানিট, তারা সব তো বিশ্বের বিভিন্ন দেশে আছে। তোমার 1 কোটি টাকা থাকলে ইউরোপ আমেরিকায় খুব ভালোভাবে জীবনযাপন করা যায় দীর্ঘকাল, আর সেখানে 100 কোটি টাকা থাকলে তো কথাই নেই, ইউরোপীয় চাকর রেখে তারপরে চলাফেরা করা যায়। হিসাব করে দিক, সুতরাং হ্যাঁ, 100 কোটি টাকার লোক ইউরোপ আমেরিকার চাকর রেখে চলতে পারে। তো সুতরাং কবে কার বিচার করবে, কি হবে তা জানি না। এরা আবার একটা কথা আছে যে বিচার সাপেক্ষে নির্বাচন, সেরকম একটা কথা আছে যে এদের বিচার করে নিবন্ধন, আওয়ামী লীগের নিবন্ধন হেল্ড আপ করছে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। মনে হয় যেন আওয়ামী লীগ দলটা ওই যেই মার্ডারার, যেই মানি লন্ডারিং নানা কিছু করছে তাদের একারই দল আর কি। অথচ এনসিপির ভিতরও অনেক ছেলে পেলে আছে যারা আওয়ামী লীগে ডেডিকেটেড ছিল, তাই নাকি? তো এইরকম অসঙ্গতি বাংলাদেশের রাজনীতিতে অনেক আছে, এবং তুমি যে কথা বলছো যে অদূর ভবিষ্যতে বাংলাদেশে কোনো নিরাপত্তা, কোনো শান্তি, কোনো কিছু আসবে কিনা, আমি পেসিমিস্ট না, কিন্তু আমি বাস্তবের দিক তাকাইতে পছন্দ করি। সেটা যদি আমার বিপক্ষেও যায়, আমার পক্ষে হোক বিপক্ষে হোক, আমি নির্লিপ্ত ভাবে তাকাইতে চেষ্টা করি। সেই জায়গা থেকে আমি দেখি ভবিষ্যতে শান্তি আসার কোনো সম্ভাবনা নাই। এজন্য আমাদেরকে হয়তো বা প্রজন্ম বা তারপরের প্রজন্ম পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ফর দি টাইম বিং, there is no chance to have a good governance, there is no chance to have a quiet, secured life in this country. ধন্যবাদ মহসিন ভাই, আমরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলাম। আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনার লেখালেখি চলতে থাকুক সেই প্রত্যাশা রইল, এবং ভবিষ্যতে আমরা আপনাকে আলোচনায় আবার পাবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ।